স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের পর্ব অন্য উত্তম কুমার। তাই নিয়ে চেনা চিত্র অজানা গল্প শুরু করছি। দেখুন, উত্তম কুমার মারা গেছেন ৪৫ বছর আগে, 1980। ৪৫ বছরের মধ্যে বহু ঘটনা ঘটে গেছে। ওই সময় যারা উত্তম কুমারের ছবি নিয়মিত দেখতেন বা ওই সময় যারা মধ্যবয়স্ক ছিল তারা মারা গেছেন। আমাদের তারুণ্য ছিল ওই সময়, অল্প বয়স ছিল। এখন আমাদের অলমোস্ট প্রবীণ নাগরিকের মধ্যে পড়ে গেছি। উত্তম কুমারের ছবি দেখেছি। এখন উত্তম কুমারের সমকালীন যারা অভিনেতা ছিলেন, নায়ক ছিলেন যারা, তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাদ দিলে আর যারা ছিলেন তাদের খবরাখবর কিন্তু আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, জেনারেল ছেলেমেয়েরা, মানে ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডার্ড ছেলেমেয়েদের কথা বলছি না, তখন যারা নায়কের ভূমিকায় অভিনয় করতেন তাদের কথা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা জানে না, জানতে আগ্রহীও না। যেমন অনিল চ্যাটার্জি ছিলেন, বসন্ত চৌধুরী ছিলেন, বিশ্বজিৎ ছিলেন, পরবর্তী অধ্যায়ে শুভেন্দু চট্টোপাধ্যায় এসেছিলেন। হয়তো খোঁচা টোচা দিলে বলবে হ্যাঁ শুনেছি বটে, কিন্তু তাদের সিনেমা দেখার আগ্রহ বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে একেবারেই নেই। কিন্তু উত্তম কুমার বা সুচিত্রা সেনের নাম তারা বিস্তর জানে। সৌমিত্র চট্টোপাধ্যায় তো সেদিনকে চলে গেলেন, সৌমিত্রের ছবিও তারা দেখেছেন, এবং সৌমিত্র চ্যাটার্জি বয়সকালে তো আরো ভালো অভিনয় করতেন। তো এই উত্তম কুমারের মানে মৃত্যুর ৪৫ বছর বাদে, মানে ৫৪ বছর বয়সে তিনি মারা যান, মানে তার অফিসিয়াল এজ তো তাই ছিল। আর ৪৫ বছর বাদে করছি মানে আজকে তিনি বেঁচে থাকলেন ৯৯ বছর হতো, মানে সামনের বছর ২০২৬-এ উচিত হচ্ছে তার শতবর্ষ। জানি না কি করবে বা না করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে নিশ্চয়ই কিছু করবেন আশা করি, কারণ ওই সময় বাম জমানাতে কিন্তু উত্তম কুমার পাত্তাও পাননি। তার ডেড বডিতে লাখো লোকের ভিড় হয়েছিল, কিন্তু সরকারিভাবে তাকে কোনো সম্মান জানানো হয়নি। এটা অন্যায় হয়েছিল বলে আমি মনে করি। তো উত্তম কুমারের ডিফারেন্ট কিছু ব্যাপার ছিল। উত্তম কুমার খুব বেশি পড়াশুনো করে কিন্তু সিনেমা জগতে আসেন। তিনি পোর্ট কমিশনে কাজ করতেন, যেটা পোর্ট ট্রাস্ট হয়েছিল। তার বাবা সিনেমার ওই প্রজেক্টর মেশিন চালাতেন। ৩ ভাই, বড় সংসার, কষ্ট সৃষ্টি তাদের কিন্তু চলত। তো উত্তম কুমার চাকরি করতেন, তার যে রোজগার সেটা সংসারে দিতেন, আর এই পাড়ায় নাটক করতেন বা মানে পেশাদারি অপেশাদারি নাটক করতেন। কিন্তু পরবর্তী অধ্যায়ে পেশাদারি নাটকে এসেছিলেন। তারপরে তো সিনেমায় আসা, এবং সিনেমায় আসার পর প্রথমে প্রায় হাফ ডজন ছবি তার ফ্লপ যায়। বসু পরিবার থেকে তিনি ঘুরে দাঁড়ান। এগুলো গল্পগুলো আমি বলতে চাইছি। অন্য উত্তম কুমারের ব্যাপারটা যেটা, উত্তম কুমার যখন সিনেমা জগতে এলেন তখন তিনি খুব হলিউডের ছবি দেখতেন তার আগেও, কারণ তার বাবা মেট্রোতে কাজ করতেন, মেট্রো সিনেমাতে। তো সেখানে বসে বসে তিনি অনেক সময় হলিউড ফিল্ম দেখতেন, কিন্তু তিনি ইংরেজি বলতে পারতেন না, তার বাংলা উচ্চারণেও সমস্যা ছিল। তো ফলে উত্তম কুমার কিন্তু সেগুলোকে অনেকটা পরিবর্তন করতে ফেলেছেন, এবং ইংরেজি ছবি দেখে পিটার ওটুল থেকে শুরু করে বিভিন্ন অভিনেতার অভিনয়টা দেখে তাকে খুব উদ্বুদ্ধ করেছিল। এবং প্রথম জীবনের অনেকগুলো বছর তো তিনি রোমান্টিক নায়কই ছিলেন, ভ্যারাইটি রোলে তিনি যাননি। কিন্তু একটা সার্টেন টাইমের পর তিনি কিন্তু ভ্যারাইটি মানে নানান ধরনের চরিত্রাভিনয়তে তিনি চলে গিয়েছেন, এমনকি ভিলেনের চরিত্র পর্যন্ত করেছেন, যেটা উত্তম কুমার স্পেশালিটি ছিল। কারণ তিনি মনে করেছিলেন যে শুধুমাত্র একটা রোমান্টিক নায়ক সুচিত্রা সেনের সঙ্গে তুমি যে আমার, ওগো আমি যে তোমার ইত্যাদি গান করে তার চলবে না, তাকে ভ্যারিয়েশন আনতে হবে। তা হারানো সুর বলে একটি রোমান্টিক গল্প, ভালো ছবি এবং সুপার হিট করেছিল। তো হারানো সুরটা সুপার ডুপার হিট করে। তখন উত্তম কুমারের মোটামুটি পয়সা কড়ি এসে গেছে পকেটে। তিনি ভাবলেন যে একটা ছবি প্রডিউস করবে, সপ্তপদী। তো সপ্তপদীর গল্প নিলেন তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প থেকে। অজয়কর তার খুব ফেভারিট ছিল। তো অজয়করকে নিয়ে তিনি বললেন সুচিত্রাকে নিয়ে একটা ছবি করব, এই গল্প, সেটাতে আমার চরিত্রটা মানে একটু নানান শেডের আছে। প্রথম দিকটা বেশ মজাদার, পরের দিকটা তিনি সিরিয়াস, তিনি কৃষ্ণেন্দু মুখার্জি, তিনি ক্রিশ্চিয়ান হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এটাতে আমার সাধারণত যে ধরনের ছবি করি তার থেকে একটু অন্যরকম হবে। অজয়করের সঙ্গে তিনি আলোচনা করলেন। অজয়কর বলল হ্যাঁ হইব, কইরা দিমু, স্ক্রিপ্টটা লিখুন।
তখন সুচিত্রা সেনকে রাজি টাজি করিয়ে তখন দেখলেন যে সেখানে স্ক্রিপ্টের মধ্যে অজয়কর কাঠ বাঙাল ছিলেন, পরিষ্কার কথা বলতেই পারতেন। বলে দেখো উত্তম, তোমার কিন্তু এই জায়গাটায় ইংরেজিতে কথা কইতে হইবে। উত্তম বলছে কি করে বলবো? তো এগুলো চিন্তা ভাবনা করে দেখলো যে সুচিত্রা সেনেরও কিছু ডায়ালগ রয়েছে যেটা ইংরেজিতে, মানে ওথেলো থিয়েটার করছে তারা, তো ওথেলো ডেসডিমোনাকে আদর করবে, ইংরেজিতে কিছু কথা বলবে, আবার ডেসডিমোনা তার কিছু উত্তর দেবে। এবার দুজনেই তো ইংরেজিতে একেবারে মহাপণ্ডিত, কি করা যায়? তখন উৎপল দত্তকে নিয়ে আসা হয়, এবং উৎপল দত্ত একেবারেই বলা যেতে পারে অক্সফোর্ড ইংরেজি তার। তিনি ইংরেজিগুলো বললেন উত্তম কুমারের ডাবে, মানে উত্তম কুমারের গলায়। আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং সুচিত্রা সেনের কণ্ঠস্বর দিলেন যিনি, আপনার চমকে যাবেন, জেনিফার কেন্ডাল। আপনি ভাবছেন কে এ? 36 চৌরঙ্গি দেখেছেন না অপর্ণা সেন? নায়িকা কে ছিলেন? শশী কাপুরের বউ জেনিফার কাপুর, তিনি সুচিত্রার গলাটা দিয়েছেন। ফলে এই ধরনের অন্য উত্তম, মানে তার চেষ্টাগুলো ছিল কিন্তু নানান রকম। তিনি ভোলা ময়রা করবেন, ঢাকি নিয়ে আসলেন বাড়িতে, তাদেরকে খাইয়ে দাইয়ে পয়সা করে দিয়ে কিভাবে ঢাক বাজাবার সময় নাচতে হয় সেটা শিখলেন। এরকম উত্তম কুমার অনেক এক্সপেরিমেন্ট করেছেন জীবনে, নিজেকে নিয়ে, নিজেকে ভেঙে চুড়ে, এবং কিভাবে করা যায়। একটা সময় ছিল হেমন্ত মুখোপাধ্যায় বলতে উত্তম কুমার, মানে দুজনের কণ্ঠস্বর একরকম। পরে কোনো কারণে তার সঙ্গে হেমন্তর একটু বাক বিতণ্ডা বা সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখন মান্নাদের তার প্লেব্যাক করতেন। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে যে মান্নাদের ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন এবং তার গলার মধ্যে অনেক কাজ ছিল। উত্তম কুমারও নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিলেন তার অভিনয়ের দিক থেকে। ওই এক গদে রোম্যান্টিক হিরো তো তখন তিনি করতেন না। এবার মান্নাদে আসাতে যে ক্লাসিক্যাল, মানে নচিকেতা ঘোষের সুরে যে ক্লাসিক্যাল গানগুলো থাকতো, সেটা ধরুন আপনি যদি বলেন স্ত্রী ছবিতে বলুন, বা আরো ওই সময়টা নচিকেতা ঘোষের সুরে যেই গান টানগুলো করতেন, সেগুলোতে কিন্তু উত্তম কুমারের মুখ বা তার ওই ক্লাসিক্যালের সঙ্গে তার হাত নাড়ানোগুলো নিখুঁত নিপাট তিনি করতেন, এবং এটার জন্য তিনি কিন্তু বিস্তর পরিশ্রম করেছেন। আরেকটা উত্তম কুমার ছিলেন যে মানুষকে কিন্তু প্রচন্ড সাহায্য করতেন, কিন্তু কন্ডিশন একটাই থাকতো যে কাউকে বলা চলবে না। এটা নিয়ে আমি আগেও বলেছি। তো উত্তম কুমার হঠাৎ রিয়েলাইজ করলেন একটা সময় যে আচ্ছা, আমাদের তো অনেক টাকা, আমরা তো ঠিক আছি, আমাদের ভবিষ্যতে সিনেমা না করলে আমাদের বংশধররা সে পয়সা খেয়ে পড়ে থাকতে পারে, কিন্তু গরিব যারা ক্যামেরাম্যান বা ট্রলি ঠেলে বা মানে হেল্প করে বা লাইট করে, তাদের কি হবে? তো তিনি শিল্পী সংসদ বলে একটি গ্রুপ করলেন। তখন একটাই গ্রুপ ছিল অভিনেত্রী সংঘ বলে, একটু বামপন্থীয় গ্রুপ ছিল সেটার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমারও ছিলেন। একটু বামপন্থীয় ব্যাপার ছিল গণনাট্য সংঘের। উত্তম কুমার সেই গ্রুপটা থেকে বেরিয়ে এসেছিলেন, যে কোনো কারণে হোক। তিনি একটু দক্ষিণপন্থী বা একটু কংগ্রেসি মনোভাবাপন্ন একটি গ্রুপ করলেন, শিল্পী সংসদ। তার মধ্যে বামপন্থী ছিলেন, তার মধ্যে বামপন্থী বা ঘোরতর বামপন্থী অনিল চ্যাটার্জি ছিলেন তার মধ্যে। উত্তমকে ভীষণ ভালোবাসতেন অনিল চ্যাটার্জি, তার গ্রুপে এসেছিলেন। তো তারা সবাই মিলে ঠিক করলেন যে একটা সিনেমা করব, কেউ কোনো পয়সা নেব। কি গল্প? আবার তারাশঙ্কর, বন পলাশীর পদাবলী। স্ক্রিপ্ট লেখা হলো। স্ক্রিপ্ট লেখার পর উত্তম কুমার অনেকের সঙ্গে আলোচনা করলেন যে দেখুন স্ক্রিপ্টটা দেখে দিন, কি কি চেঞ্জ করতে হবে। বিরাট ঘটনাবহুল বীরভূমের একটি জায়গা, এবং আপনারা বিশ্বাস করবেন না, সেই ছবিতে 4 জন মিউজিক ডিরেক্টর ছিল। শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, যারা শিল্পী সংসদের সঙ্গে যুক্ত ছিলেন, কাউকে তো বাদ দেওয়া যায় না। শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, আরেকজন কে বেশ ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। তো এরা সঙ্গীত করেছিলেন। আর শিল্পী সংসদের যত অভিনেতা অভিনেত্রী ছিলেন, মলিনা দেবী বলুন, তরুণ কুমার বলুন, বিকাশ রায় বলুন, প্রত্যেকে কোনো না কোনো ছোটখাটো একটা রোল করেছেন, কিন্তু পয়সা পান। এই বন পলাশীর পদাবলীতে কিন্তু মূল চরিত্র উত্তম কুমার নন। বন পলাশীর পদাবলীতে মূল যে চরিত্র, যিনি সাহিত্যিক নিজে আমি করে বলছেন, মানে যার মুখের গল্প শুনে বন পলাশীর পদাবলীটা তৈরি হয়েছিল, সেই চরিত্রটা করেছিলেন বিকাশ রায়, উত্তম কুমার নয়। এবং উত্তম কুমার তো মাঝখানে মানে তিনি ধরা পড়বেন, ফাঁসি হয়ে যাবে না কি হবে টবে। কিন্তু এই বন পলাশীর পদাবলী থেকে যে বিপুল অর্থ সংগ্রহ হয়েছিল, সেই অর্থটা কিন্তু ব্যাংকে রেখে এই যে দুস্থ শিল্পী তাদের সাহায্যের কাজে লেগেছিল। এটা অন্য উত্তম কুমার।
আরো কিছু অন্য উত্তম কুমার নিয়ে আপনাদের সামনে আসবো, কিন্তু আজ নয়, আজকে আর সময় নেই। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা কিন্তু নিয়মিতভাবে চেনা চিত্র অজানা গল্প দেখবেন। নমস্কার।